প্রথমে গায়ের চাদর, এরপরে স্ত্রীর শাড়ি, সর্বশেষ বিছানার চাদরটিও পুড়িয়ে ফেলেছেন হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারত থেকে কেনা বা ভারতীয় পণ্য হিসাবে কেনা এই শাড়ি, চাদর, তারপরে বিছানার চাদর তিনি পুড়িয়ে দিয়েছেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষকে নাকি ভারতকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে তিনি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, নাকি নিছক একটি রাজনীতির খেলা খেলছেন যেটা ভোটের মাঠে খুব কাজে দিতে পারে বিএনপির জন্য। এটি কি বিএনপির দলীয় সিদ্ধান্ত, নাকি রিজভী নিজের সিদ্ধান্তে এইসব কাজ করছেন? এইসব নিয়েই হচ্ছে আজকের আরশাদ ফয়েজ চ্যানেলে এটি নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ ফয়জুল ইসলাম আপনাদের সঙ্গে আছি, সঙ্গে আরো একজন আছেন, আমি আরশাদ। শেখ হাসিনা সরকারের পতনের আগেই আমরা দেখলাম হচ্ছে বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি রয়েছেন রুহুল কবির রিজভী, তিনি তার গায়ের চাদরটি পুড়িয়েছেন, এরপরে স্ত্রীর শাড়ি, তারপরে হচ্ছে এখন সর্বশেষ বিছানা চাদর। মানে রিজভীর বাসায় আসলে আর কি আছে পোড়ানোর মতো, বা তার বাসায় এত ভারতীয় পণ্য কোত্থেকে আসলো? ধরেন সে তো ভারত বিরোধী মনোভাব, তো এই মনোভাব তো ধরেন যে এখন হঠাৎ করে চলে আসেনি। দেখেন এই কাণ্ডগুলো কিন্তু গত 6 মাসে হয়েছে, যে মানে এই পোড়ানোর কাণ্ডগুলো, বা ধরেন 5 মাস 6 মাস এই সময়ের মধ্যে। তাহলে এটা কি ভারত বিরোধী মনোভাব কি তার এই 5 মাসেই গ্রো করেছে, বা হচ্ছে এটা কি তার মধ্যে এই 5 মাস বা 6 মাসের মধ্যে এসেছে, নাকি আগে থেকে? যদি আগে থেকেই থাকে তাহলে সেই ভারতীয় পণ্যগুলো কিনলো কেন? আপনি দেখে থাকবেন যাই পোড়াইছে সবগুলো মোটামুটি নতুন পণ্য, হ্যাঁ, খুব পুরনো কিছু না। তাহলে কেন সে হচ্ছে এগুলা কিনলো, কেন সে পোড়াইলো? আমার কাছে মনে হচ্ছে যে মানে বিএনপির সিদ্ধান্ত তো নাই, মানে রিজভী কেন এটা কি এক ধরনের পাগলামি, নাকি হচ্ছে সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন? কি মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় এটা আসলে পাগলামি না, এটা আসলে রাজনীতি। রাজনীতি তো দুইটা দিক থাকে, একটা থাকে দলীয় দিক বা অভ্যন্তরীণ দিক, আর একটা দিক হচ্ছে প্রকাশ্য দিক। প্রকাশ্য দিকের কাজই হচ্ছে আসলে জনগণকে নিজেদের পক্ষে নিয়ে আসা এবং হচ্ছে বিপক্ষ বা তাদের বিরোধী প্রতিদ্বন্দ্বী দলের জনসমর্থন কমানো। তার মানে কি এখানে ভারতীয় যে এই অ্যান্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট, সেখানে এখানে এই বিষয়টা আগে আপনাকে দেখতে হবে যে একটা কোন সময়ে সে ডিসবি করতেছেন, এটা চূড়ায় কখন গেল? যখন কয়েকদিন আগে যে শাড়ি পুরানো, চাদর পুরানো এবং হচ্ছে সর্বশেষ যে বিছানার চাদর, তো এর একটা যে পরিস্থিতিটা কি, আসলে পরিস্থিতিটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে একটা উত্তেজনা চূড়ায় বিরাজ করছে, সেই সময় এসে রিজভী এই জায়গাটা বা এই কাণ্ডগুলো করতেছেন। শুধু এগুলো না, উনি আরও হয়তো সেটা বেফাস কিনা জানি না, উনি একটা মন্তব্য করেছেন কয়েকদিন আগে যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উড়িষ্যাকে নাকি ফিরিয়ে আনতে হবে বা দখল করতে হবে, এই টাইপের একটা সেটার জবাব আবার মমতাও ওইখান থেকেও একটা জবাব দিয়েছেন মমতা। তো এগুলো হচ্ছে আসলে লোক দেখানো রাজনীতি। এগুলো যে বিএনপির কোনো নীতি, যে বিএনপি একেবারে ভারত বিরোধী নীতি নিচ্ছে, সেটা আমার কাছে অন্তত মনে হয় না। এটা হচ্ছে লোক দেখানো রাজনীতি। যেহেতু দেশে এখন জনমত প্রকাশ পাওয়ার একটা মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সেগুলোতে যখন হচ্ছে ভারত বিরোধী কথাবার্তা হচ্ছে, এখনকার তরুণ প্রজন্ম কিংবা অধিকাংশ মানুষ ভারতের যেসব বক্তব্য আসতেছে, ভারত যে কর্মকাণ্ডগুলো করতেছে সেগুলো বিরোধিতা করতেছে, তো সেখান থেকে রিজভী বা বিএনপি সেই যে মানুষের মনোভাব বা মানুষের যে সেন্টিমেন্ট গড়ে উঠছে, সেটাকে তারা নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করতেছে। এবং রাজনৈতিকভাবে এটা তাদের জন্য, তাদের দলের জায়গা থেকে এটা একটা কৌশলী, যে তারা যদি এখন জনগণের ওই আবেগটাকে কাজে না লাগায় তাহলে তারা পিছিয়ে পড়বে। সে জায়গা থেকে আমার মনে হয় বিএনপির এটা ঠিক ভারত বিরোধিতা বলা এখানে মুশকিল, কিন্তু এটা হচ্ছে বিএনপির এখানে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট গড়ে উঠছে, বিএনপি সেটাকে নিজের পক্ষে আকৃষ্ট করতে চাইতেছে। মানে আপনার কথা যে এটা তো স্পষ্ট যে ভারত বিরোধী যে সেন্টিমেন্ট, বিএনপি এটা নিজেদের পক্ষে নেওয়ার জন্য রিজভীকে হচ্ছে ঢাল হিসেবে ব্যবহার করছে। আপনি গত অন্তত আগের কথা বাদ দেন, গত 5 বছর যদি দেখেন, রিজভী কিন্তু আফটার মির্জা ফখরুল ইসলাম কিন্তু দ্বিতীয় নেতা। মানে তারেক রহমান, খালেদা জিয়াকে যদি আপনি বাদ দেন, আফটার মির্জা ফখরুল কিন্তু রিজভীকেই আমরা দেখলাম দলের মানে দপ্তরের কাজ করা বা হচ্ছে এই যে অন্যান্য যেসব সিদ্ধান্ত।
তাইলে এই যে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি খেলার জন্য এত বড় একজন নেতাকে কেন তারা চুজ করলো, বা রিজভিকেই কেন ঢাল হিসেবে ব্যবহার করলো? আপনি দেখেন, বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, নিশ্চয়ই ভারতের সঙ্গে যে কোনো আলোচনাতে মানে রিজভিকে রাখা হবে বা রাখবে না, ইভেন রিজভিকে মন্ত্রিসভায় রাখবে কিনা, এই ক্ষেত্রেও কিন্তু ভারত, যেহেতু এখানে ভারতের একটা প্রভাব তো অবশ্যই রয়েছে। আপনি আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, জামাত আসুক, ডান আসুক, বাম আসুক, আপনি এখানে সিদ্ধান্ত মানে ধরেন আঞ্চলিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি ভারতকে কিন্তু প্রাধান্য দিতে হবে। সেই জায়গায় এই রিজভিকে কি আসলে এক ধরনের ঝুঁকির মুখে বিএনপি ঠেলে দিচ্ছে কিনা? না, এটা ঝুঁকি না, আসলে এটা হচ্ছে হিসেব করা কৌশল। এটা হচ্ছে বিএনপি হিসেব করেই এটা রিজভিকে দিয়ে করাচ্ছে। শুধু রিজভিকে না, পাশাপাশি যদি দেখেন যে এই ত্রিপুরার অভিমুখে যে লং মার্চটা হলো, সেটাতেও কিন্তু বিএনপি করতেছে না, সেটা তাদের সহযোগী বলি বা অঙ্গ সংগঠন ছাত্রদল করতেছে। তো এক্ষেত্রেও এই বিষয়টা যদি এটা তারেক রহমানের মুখ থেকে যদি এই বিষয়টা আসতো, বা তারেক রহমান এগুলো করতেন, কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগুলো করতেন, তখন সেটা আসলে বিএনপির হয়ে যেত। কিন্তু এখন যেটা হচ্ছে যে এটা বিএনপির একজন নেতা করতেছেন, এভাবে চালিয়ে দেওয়ারও সুযোগ আছে। যেমনটা শুভেন্দু অধিকারী যেটা করছেন, এটাকে কিন্তু আপনি বিজেপির নেতার একটা কাণ্ড বলতে পারেন, কিন্তু বিজেপির কোনো সিদ্ধান্ত বলতে পারেন। এটা কেন্দ্রীয় সরকারের কোনো ইয়ে না, মোদির কোনো পদক্ষেপ না। এক্স্যাক্টলি একই কৌশল আসলে বিএনপি এখানে ইয়ে করছে। তাহলে কি বাংলাদেশের শুভেন্দু অধিকারী কি রিজভিকে বলা যাবে? জায়গায় তো দুজনেরই সমানিয়ে আছে, যে শুভেন্দু যেরকম হচ্ছে বাংলাদেশ বিরোধিতার জায়গা বা এখনকার ইউনূস সরকারের বিরোধিতার অবস্থান নিয়েছে, সে জায়গা থেকে বিপরীত অবস্থান নিয়েছে আমাদের দিক থেকে, বাংলাদেশের পার্সপেক্টিভের জায়গা থেকে রিজভি নিয়েছে। হ্যাঁ, আপনি দেখবেন যে মমতার সঙ্গেও কিন্তু তার একটা মানে বক্তব্যের একটা যুদ্ধ চলতেছে, এদিক থেকে সে একটা বলতেছে, ওই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বলতেছে। আচ্ছা, সেটা বিষয় না, এমনিতে কি আপনার কি আদতে কি মনে হচ্ছে বিএনপি ভারত বিরোধী? আসলে কোনো দলের পক্ষে এইভাবে নিশ্চিত করে বলা মুশকিল। একটা দল প্রতিবেশী একটা দেশের একেবারে বিরোধী হবে সেটা বলা যায় না, কারণ ওই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রেখেই তো তাকে দেশ চালাতে হবে। তো সেটা একেবারে ভারত বিরোধী সেটা বলা যাবে না। কিন্তু যেটা হয় যে কোনো সরকার, এখনকার আওয়ামী লীগ, আগের আওয়ামী লীগ যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের যে নতজানু পররাষ্ট্রনীতি ছিল, সেটা হয়তো বিএনপি নেবে না। বিএনপি হয়তো নিজেদের একটা স্বাধীন দেশ হিসেবে যে সম্মানের জায়গাটুকু, শ্রদ্ধার জায়গাটুকু বজায় রেখে ভারতের সঙ্গে সম্পর্কটা রাখতে চাইবে। তার মানে আওয়ামী লীগের মতো একেবারে কোলে উঠে বসে থাকা যেটা, এটা হচ্ছে না আর কি। না, সেটা আশা করি হবে না সেটা। আর ভারতের বিরুদ্ধে গিয়ে আসলে আপনি তো এখানে ক্ষমতায় বসাটাও তো কিন্তু আপনার পক্ষে অনেক টাফ। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবার জন্যই কিন্তু একই রকম। এটা আপনার এই কথার সঙ্গে পুরোপুরি আমি একমত না। এটা হচ্ছে যে যদি জনগণের সমর্থন থাকে, তাহলে জনগণ যে কোনো শক্তির বিরুদ্ধে টিকতে পারে। জনগণ তো গত 15 বছরও আওয়ামী লীগের বিপক্ষে ছিল, কিন্তু তার আওয়ামী লীগের বিরোধিতা করার রাজনৈতিক কোনো সংগঠন দাঁড়াতে পারেনি, ওই অর্থে দাঁড়ায়নি। বিএনপি জনগণের অধিকার নিয়ে যদি ওইভাবে মাঠে থাকতে পারতো, তাহলে নিশ্চয়ই জনগণ তার সামনে বা তার ডাকে সাড়া দিত। যেটা হচ্ছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ডাক দিছে, তাদের আহ্বান বা তাদের পরিস্থিতি বা তাদের দাবি, সেগুলোর সঙ্গে জনগণ নিজেদের রিলেট করতে পারছে। সেই রিলেট করতে পারার ফলেই কিন্তু তারা মাঠে নামছে। যদি ওইটা রিলেট না হতো বা ওইখানে নিজেদের দাবি বা নিজেদের আকাঙ্ক্ষার মিল না হতো, তাইলে কিন্তু ওইটা আসতো না। আচ্ছা, আপনার কথায় মানে মোটামুটি মানে আমাদের এই আলাপচারিতায় একটা জিনিস তো স্পষ্ট হলো যে আপনি আওয়ামী লীগের যে পররাষ্ট্রনীতি, সেখান থেকে অন্তত বেরিয়ে এসে বিএনপি নতুন একটা স্বকীয় পররাষ্ট্রনীতি করার চেষ্টা করবে যদি আগামীতে ক্ষমতায় আসে। আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো গত 8 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, এরপর আমরা দেখলাম যে শুরুর দিকে যে এই সরকারের পক্ষের সবচেয়ে বড় শক্তিটি মনে হচ্ছিল যে জামাত। এখন কিন্তু ধীরে ধীরে এই পারসেপশন কিন্তু ধীরে ধীরে পাল্টাচ্ছে। এখন কি বিএনপি এই সরকারের সবচেয়ে বড় শক্তি বলে কি প্রতীয়মান হচ্ছে বা দেখা যাচ্ছে কিনা? আপনি এগুলোর কিন্তু অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে, যেমন ধরেন যে বিএনপি যেভাবে চাইছে, যেমন ধরেন যে রাষ্ট্রপতির অপসারণ না হোক, সেটা হয়নি। যেমন ধরেন যে দ্রুত নির্বাচন কমিশন গঠন, সেটাও হয়ে গেল।
একই সঙ্গে আরো বেশ কিছু ইস্যুতে, এবং বিএনপি এখন ধীরে ধীরে বলছে যে হচ্ছে নির্বাচনটা যত দ্রুত দেওয়া যায়, যদিও এটি তারা অনেকদিন ধরেই বলছে। এই দ্রুত দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা দুই একজন উপদেষ্টার মুখ থেকে কিন্তু বেরিয়ে আসছে হয়তো আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে। সরকার কি বিএনপির মানে পক্ষে থেকে কাজ করছে কিনা, কি মনে হচ্ছে? না, এটা একেবারে বিএনপির পক্ষ থেকে কাজ করতেছে সেটা বলা মুশকিল। বা বিএনপিকে কি এখন এই সরকারের সবচেয়ে বড় সহযোগী শক্তি বলা যাবে কিনা? সহযোগী শক্তি অবশ্যই, কারণ হচ্ছে এটা বিএনপির সমর্থন রয়েছে তো এই সরকারের প্রতি প্রথম থেকেই রয়েছে, এবং বিএনপি যে দাবিগুলো করতেছে সেগুলো তো তার রাজনৈতিক দাবি। একটা রাজনৈতিক দল হিসেবে তার তো এই দাবিগুলো তার জায়গা থেকে যৌক্তিক, এবং অন্তর্বর্তী সরকার তো হচ্ছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার। আমরা যেভাবেই নামকরণ করি না কেন, এটা আদতে হচ্ছে তাদের কাজটা হচ্ছে একটা গণতান্ত্রিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া, এবং সেটা নির্বাচিত গণতান্ত্রিক জায়গা থেকে এটা নির্বাচনের মধ্য দিয়ে সেই এটা সম্পন্ন করা। এখন আওয়ামী লীগ একভাবে মাঠ থেকে বিতাড়িত, এবং ফেসিবাদী বলেন বা গণহত্যায় জড়িত সংগঠন বলেন, কিংবা হচ্ছে গত 15 বছরের নিপীড়নের জন্য আওয়ামী লীগ হচ্ছে এখন এই বর্তমান বাংলাদেশের রাজনীতি থেকে অনুপস্থিত। এরপর আওয়ামী লীগের পর এদেশের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তো এই সরকার বিএনপিকে আসলে বিরুদ্ধে গিয়ে তার পক্ষে কিছু করা মুশকিল। একইভাবে বিএনপির জায়গা থেকেও বিএনপি যদি এই সরকারকে বিপদে ফেলে তাহলে তার নিজের ক্ষতি। তার মানে কি জামাত কি ধীরে ধীরে একটু মাইনাস হচ্ছে? না, এখানে জামাতের যে প্রথম দিকে যে বিষয়টা হচ্ছিল সেটাকে মানে যে কেউ কেউ বলছিলেন যে এই সরকারের কাছ থেকে জামাত বেশি ফেভার পাচ্ছে কিনা, সেটা বলা হচ্ছিল মূলত বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে। সেই জায়গাগুলো কিন্তু এখনো আছে। সেই জায়গাগুলোতে জামায়াতের ঘনিষ্ঠ কিংবা জামায়াতপন্থী কিংবা জামায়াত বলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্য দিয়ে কিন্তু ওই জায়গাটা জামায়াত ধরে রেখেছে। এবং লাস্ট যে জাতীয় ঐক্যের যে বৈঠকটা হলো, সেই বৈঠকের যে ছবিটা আমরা গ্রুপ ছবিটা দেখেছি একদম কেন্দ্রে জামাত নেতা, অনেকেই কিন্তু ফেসবুকে এটা নিয়ে বলা বলি করতেছিল, যদিও বেশিরভাগই হচ্ছে আওয়ামী গোরানার বা আওয়ামী মাইন্ডেড লোকেরাই এটা নিয়ে বেশি সমালোচনা করতেছিল, যে মনে হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছে জামায়াতের আমির শফিকুর রহমান, এবং ইউনূস সেখানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন এবং জায়গার অভাবে তাকে বাঁকা হয়ে দাঁড়াতে হচ্ছিল। তো আপনি যেটা বলতেছিলেন যে ওইটা আসলে মনে হয় না যে সরকার জামায়াতকে কম সমর্থন দিচ্ছে আবার হচ্ছে বিএনপিকে বেশি ফেভার করতেছে, এরকম কোনো জায়গা নাই। আচ্ছা, আমাদের এই আলোচনার আজকের একদম সর্বশেষ বিষয় এই আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর হচ্ছে আমরা দেখলাম বিএনপি এক ধরনের মানে মৌন একটা ভেটো দিয়েছে। দুই একটি বক্তব্য সেটি প্রকাশ পেলেও মানে এটাকে একদম ডিরেক্ট বক্তব্য বলা যাবে না, কিন্তু তাদের মানে এটার পক্ষে তাদের মত ছিল না, মানে তাদের বক্তব্য অন্তত এটা স্পষ্ট। একই সঙ্গে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধের একটা আলাপ উঠলো তখনও বিএনপি প্রায় এক ধরনের যে তাদের মনে হচ্ছিল যে তারা চাচ্ছে না। ঠিক ইসকনকে নিষিদ্ধের যখন একটা দাবি উঠছিল বিএনপি কিন্তু বলছিল যে হচ্ছে ইসকনের নিষিদ্ধ তারা চায় না। এখন আওয়ামী লীগের বিষয় কি বিএনপি অনেক বেশি সহনশীল হয়ে গেল নাকি বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ হিসেবে আগামীতেও থাকুক? কে প্রতিপক্ষ হিসেবে চাইছে কিনা সেটা আসলে বলা মুশকিল, কিন্তু বিএনপি যেটা বলছে, বিএনপি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এটা বলেনি না। বিএনপি পলিটিক্যাল জায়গা থেকে বলছে কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে আমরা না, যদি কাউকে নিষিদ্ধ করতে হয় জনগণ করবে। তো এটা হচ্ছে রাজনৈতিক অবস্থান। এটা যেহেতু অতীতে বিভিন্ন রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কিংবা আমরা আওয়ামী লীগ আমলের শেষের দিকে দেখছি জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, সেটা ক্ষেত্রে বিএনপি ওই পলিটিক্যাল অবস্থানটাই ছিল। বিএনপি একেবারে নিষেধ মানে বিরোধিতা করছে তা না, আবার এটার পক্ষেও বলছে তা না, এখনো একই অবস্থান নিয়েছে। এটা এক ধরনের রাজনৈতিক স্টেটমেন্ট, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট অবশ্যই। আজকে কি আর কথা বলবেন? আর না, এত কথা বললে আমাদের দর্শকরাও আসলে বিরক্ত হয়, আর আমরা আসলে মনে হয় খুব বেশি ভালো বলি না, তাই সবাই শুনতেও চায় না। আমরা আশা করি চেষ্টা করব আগামীতে আরো ভালো করে আপনাদের সামনে বিষয়বস্তুগুলো তুলে ধরার। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, আমার কথা এখানেই শেষ। আসাদ ভাই যদি কিছু বলে যোগ করতে চান উনি করতে পারেন, আমার আর ধৈর্য নেই। দর্শকদের প্রতি অনুরোধ, আপনারা যদি ভিডিও দেখেন তাহলে কেমন লাগতেছে সেটা একটু আমাদের জানায়েন।
এই আর কি। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।